কুয়াশা নামছে চারিদিক ঘিরে। উঠোনের একপাশে ঝুলানো টিমটিমে হলদে বাতিটা জ্বলছে। তার আলোয় দেখা যায় শান্ত বসে আছে দাওয়ার ধারে। হাতে ধরা সিগারেটটা প্রায় আধা আধি পুড়ে গেছে, কিন্তু সে টানছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে ধোঁয়া উঠছে। খালি গায়ের উপরে একটা পুরানো গামছা এলোপাতাড়ি চাপানো। শীত যেন তাকে ছুঁতেও পারছে না, বা সে শীতকে পাত্তাই দিচ্ছে না, এমন একটা ভাবভঙ্গি। তার কপালের ভাঁজ স্পষ্ট, মেজাজ বিগড়ে আছে। তাও ওপর দিয়ে দেখলে বোঝা যায় মনের ভেতর খুব কড়া হিসাব নিকাশ চলছে। কিছু একটা প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে, কিন্তু সেটার কোঠা বরাবরই শূন্য হচ্ছে বিধায় মনটা বিষিয়ে উঠেছে তার। এমন সময় ভেতর থেকে তার ছোট বোন নন্দিনী ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে এলো। দাদা ভাই, খাইবা না? ভাত বাড়ছে। শান্ত গম্ভীর মুখে বলল, আমার খাওয়া লাগলে আমি খাইয়া নিবনে, তুই যা। মায়ে ডাকতাছে, তোমারে নিয়ে যাইতে বলছে। তাইলে আয়, কোলে কইরা নিয়ে যা, আয়, কোলে তোল। সঙ্গে সঙ্গেই নন্দিনীর চোখ চিকচিক করে উঠল। তুমি সবসময় আমার সাথে এমন কইরা কথা বলো কেন দাদা ভাই? শান্তর বিরক্তির মাত্রা যেন বাড়তেই লাগলো। আর তোরে একটা কিছু কইলে কাইন্দা কাইটা ভাসাস কি জন্যে? চোখ না কুয়া? পানি ভরতে ভরতে উপচাইয়া পড়ে। হুম? নন্দিনী জবাব দিল না, ভেতরে দৌড়ে ঢুকে গেল। তার পরপরই দাওয়ার সিঁড়িতে ছায়া পড়ে। ভেতর থেকে বেরিয়ে এসেছে শান্তর বাবা ইমদাদ তালুকদার। উঁচু গলা, গম্ভীর মুখ, কড়া স্বভাবের মানুষ। শান্ত, দুপুরেও নাকি খাইলা না? আইসা শুয়া পড়লা, এখনো খাইতেছ না? বইনে ডাকতে আসছে, তার সাথে এইরকম ব্যবহার করলা? সমস্যা কি তোমার? শান্ত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। বাবার সামনে তার সব সাহস গলে পানি হয়ে যায়। সে তারে বেজায় ভয় পায়। এমনিতেই আব্বা, শরীরটা ভালো লাগতেছে না। এই শীতের মধ্যে এমন সংসাজ্জা বসে আছো কেন তাইলে? যাও, ঘরে যাও। যা খাইতে ভাল লাগে তোমার মারে কও, বানায়া দিব। আমার মেয়ের লগে মেজাজ দেখাইলে তো শরীর ভালো হইব না, তাই না? শান্ত কোনো কথা বলল না, মাথাটা যথেষ্ট নিচুতে নামালো। একমাত্র এই মানুষটাই পারে শান্তর সব তেজ, সব অহংকার, দেমাগকে এক লহমায় চুরমার করে দিতে। দুনিয়ার সবার সামনে সে ঠোঁট কাটা বেয়াদব শান্ত হলেও বাবার সামনে তার মুখ দিয়ে আওয়াজ বের হতেও ভুলে যায়। ইমদাদ তালুকদার পুনরায় গম্ভীর স্বরে বলেন, খামখেয়ালিপনা তোমার মায়ের সাথে দেখাইবা, আমার সাথে না। তোমার বোনের সাথেও না। নন্দিনীর বিয়া ঠিক হইছে, 2 দিন পর মাইয়াটা এই বাড়ির মেহমান হইয়া যাইব। তারে কথায় কথায় এমন কান্দানো কি ঠিক? তুমি বলো, ঠিক? শান্ত দায়সারাভাবে মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ আবার না, দুটোই হতে পারে। তার বিরক্তি লাগছে, তবে সেটা যথাসম্ভব অপ্রকাশিত রাখার চেষ্টা করছে। যবে থেকে নন্দিনীর বিয়ে ঠিক হয়েছে, তবে থেকে ইমদাদ তালুকদার মেয়ের প্রতি অতি আহ্লাদীপনা দেখাতে শুরু করেছেন। অথচ এর আগে মেয়ে ছেলে দুটোই তার কাছে দরকারি, তবে অপ্রয়োজনীয় ধরনের ছিল। আল্লাহ মুখ দিচ্ছে কথা বলার জন্য, প্রশ্ন উত্তর সবটাই মুখ দিয়ে দিতে হয়। শরীর এদিকে ওদিকে ঝাঁকিয়ে একটা উত্তর দেওয়া, এটা কোনো উত্তরের মধ্যেই পড়ে না। শান্তর মনে হলো গায়েব হওয়ার একটা জাদু জানা থাকলে বেশ হতো। এই মুহূর্তে এই ভদ্রলোকের সামনে থেকে গায়েব হওয়া যেত। অযথায় কথা বলে টানছে সে। সে পুনরায় বিড়বিড় করে আওড়ালো, ইয়া মাবুদ, আমারে রক্ষা করো প্লিজ। মনটা বেজায় অস্থির। তুমি তো জানো মাবুদ, বুঝতেছ সবকিছু, আমার বাপটারেও বোঝাও। মাবুদ এবারে শুনলেন, হয়তো বান্দার অভিমান ভাঙতেই কিংবা শান্তর মন সত্যিকারের অর্থেই কতটা খারাপ তা বুঝতে পেরে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন শান্তর দাদি। চোখে চশমা, হাতে কাঠের লাঠি, কিন্তু মুখ ভরা হাসি। তিনি বেরিয়ে এসে ইমদাদ তালুকদারকে ধমকে বলে উঠলেন, পোলারে এত জ্ঞান দিতাছোস, ওইদিকে নিজে ভাত রাইখা উঠা আসছোস, ভাতটি অভিশাপ দেয় না? ইমদাদ তালুকদার এবার শান্তর দিকে তাকালেন, তারপর বিনা জবাবে ভেতরে চলে গেলে দাদি শান্তর পাশে গিয়ে বসলেন। কিরে,
একটু নাক সিটকে বললেন, প্রেমে পড়ছস নাকি? শান্ত ভুরু কুচকে তাকালো। আজাইরা কথা কইও না তো দাদি, এমনিই মন মেজাজ ভালো লাগতাছে না। ঠোঁটের হাসি দীর্ঘ করে বললেন তিনি, আহারে আমার রাজপুত, প্রেমে পড়লে এমন করে মানুষ, ছটফট করে, খাইতে পারে না, ঘুম হয় না, মন অস্থির হয়, চোখ জোড়াও কেমন লাল লাল। তিনি শান্তর মাথায় আলতো চাপ্পড় দিলেন। কে রে সেই লাডলি, আর যার লাগি তোর এই অবস্থা? শান্তর অবাক হয়ে খেয়াল করলো, সে রাগ দেখাতে চাইছে অথচ দেখাতে পারছে না, কারণ তার রাগ হচ্ছে না, বরং দাদির এসব আজাইরা কথা শুনতেও আজ তার ভালো লাগছে, বড্ড ভালো লাগছে। বুকের ভেতর যে অস্থিরতা বোধ ছিল তা সাময়িক হলেও কমতে শুরু করেছে, এমনকি গায়ে হালকা হালকা শীতের অনুভূতিও হচ্ছে। দাদি হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠে বলেন, বয়স হয়েছে তো, এই বয়সে পেটের ক্ষুধা থাকে না, থাকে শুধু প্রেমের ক্ষুধা। না রে ভাই। উঠোনের ওপার থেকে হাওয়া ভেসে আসে, কাঁঠাল পাতার আওয়াজ, দূরের কুকুরের ডাক আর দাদির হাসি, তামাশার মধ্যে রাতটা যেন একটু স্নিগ্ধ হয়ে ওঠে। দাদি উঠে দাঁড়িয়ে ভেতরে যেতে যেতে বলেন, চল ভেতরে যাই, আমি নিজ হাতে ভাত মাখাইয়া দিমু। না খাইলে তো শৈলে বল পাবি না, বল না পাইলে প্রেমও টিকবে না, বুঝলি? প্রেম করতে দুনিয়ার শক্তি লাগে। আয় উঠা আয়। শান্ত লজ্জায়, অস্থিরতায় আর একটু হাসির ছোঁয়ায় মাথা নেড়ে দাদির পিছু নেয় ভেতরের দিকে। বিশাল বড় ক্যাফেটেরিয়ার এক কোণে বসে আছে শিশির। মাথাটা বড্ড ধরে আছে তার, রাতে খাওয়া হয়নি, ফ্লোরে ঘুমিয়ে সারা শরীর ব্যথা করছে, সেই সঙ্গে ঠান্ডাও লেগেছে বুকে, খুব খুব করে কাশি আসছে একটু পরপরই। পরনের জামা কাপড় দোমড়ানো মোচড়ানো, দেখে মনে হচ্ছে এই অফিসে আসতে তাকে ৭ সাগর ১৩ নদী পার করতে হয়েছে। হাবিব এগিয়ে এসে তার সামনের চেয়ারটায় দখল করে বললেন, শিশির ভাই, আপনার এই অবস্থা কেন? দুই চোখ লাল, কিছু খাইছেন নাকি? শিশিরের মেজাজ গরম হয়ে গেল, ভদ্রভাবেই উত্তর বলল, না ভাই, শরীরটা ভালো লাগছে না, জ্বর আসবে মনে হয়। ও, তাহলে ছুটি নিয়ে নেন, এমনিতেও আপনার তো ছুটির দরকার আছে এখন। বলেই মুখ টিপে হাবিব হাসতে লাগলো। শিশির ভুরু কুঁচকে বলল, কেন? আমার ছুটির দরকার হবে কেন? হাবিব চোখে দুষ্টু ইঙ্গিত করে বলল, আপনি নাকি নতুন বিয়ে করেছেন শুনলাম, বউকে নিয়ে আলাদা উঠেছেন, এই সময়ে তো ছুটিরই দরকার, তাই না? বিয়ের এই প্রথম সময়েই তো যত খুশি ডট ডট ডট, হা হা। শিশিরের কান ঝাঝা করে উঠল, মাথার ভেতরটা চক্কর দিল। হাবিবের চোখে মুখে কুটিলতা ফুটে উঠেছে, সে এখনো হেসেই চলেছে, যেন কত মজার একটি কথা সে বলেছে। শিশির নিজেকে সামলে বরফ শীতল কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন হাবিব ভাই? হাবিব ভাই হাসি চেপে চোখ গোল গোল করে বলে উঠল, নাটক কইরেন না মিয়া, সবাই সবকিছু জানে। আপনি যে এক রাত রাস্তায় আসছিলেন নয়া ভাবিরে নিয়া, তাও জানে। অফিসে যে মিলি, সেই তো সব ছড়াইছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না শিশির ভাই, আপনি তো ভাবির সাথে ভালোই ছিলেন, তাহলে এই দ্বিতীয় বিয়েটার কারণটা কি? হাবিব কাছে এগিয়ে এসে গলা নিচু করে ফিসফিস স্বরে ফের বলে উঠল, বাচ্চাও তো পেটে আছিল, তারপরেও তারে ছাইড়া দিলেন? নতুন ভাবিরে ভুলে প্রেগনেন্ট করেছেন নাকি? তাই কট খাইছেন? হুম? শিশিরের ইচ্ছে করলো শরীরের সবটুকু শক্তি দিয়ে একটা থাপ্পড় কষিয়ে মারতে হাবিবের গালে, কিন্তু তার সেই ইচ্ছে পূরণের আগেই ওহি ভাই এগিয়ে এলেন চাপ্পল পায়ে। তারা তারা কণ্ঠে বললেন, শিশির, কাম টু মাই রুম রাইট নাও। কি কি হয়েছে ওহি ভাই? শিশির থতমত খেয়ে উঠে দাঁড়ালো। ওহি বলেন, জাস্ট কাম, ইটস আর্জেন্ট। ওহি ওদের যে সিনিয়র পজিশনে রয়েছে এই অফিসে বিগত 10 বছর ধরে, তার আন্ডারে থাকা জুনিয়র কর্মীদের ব্যাপারে সবকিছু দেখাশোনা, তাদের সুযোগ সুবিধা, টার্গেট ফিক্সড করা কিংবা সেল বাড়ানো, এইসব ব্যাপারগুলো দেখাই তার মূল দায়িত্ব। তার জন্য আলাদা একটা কেবিন বরাদ্দ করে দেওয়া হয়েছে। কেবিনটি ছোট হলেও পরিপাটি এবং গোছানো,
প্রয়োজনের ব্যতীত একটি কাগজও পড়ে নেই এদিক সেদিক। শব্দহীন এসির শীতল বাতাসে কেবিনটি হিম ঘরের ন্যায় ঠান্ডা হয়ে থাকে সব সময়। সেই শীতলতায় ঢুকলে যে কারোরই প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু আজ শিশিরের প্রাণ না জুড়িয়ে আরো অস্থির হলো। কি কারণে ডেকেছেন ওহি ভাই? আর হাবিব যে মিলির কথাটা বলল, মিলি কিভাবে জানলো তার পারিবারিক ব্যাপার? সেই কথা আবার অফিসে ছড়িয়ে দিল কোন সাহসে? নানাবিধ চিন্তায় মাথার ভেতরটা চক্কর কাটছে থেকে থেকে। এত দুশ্চিন্তা নিয়ে স্থিরভাবে থাকা যায় না। শিশিরও পারছে না। সে প্রায় অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ওহি ভাই, ডাকলেন যে? ওহি টেবিলের ওপরে কি একটা কাগজ খুঁজতে খুঁজতে জবাবে বললেন, এত অস্থির হচ্ছ কেন? বসো আগে। না ভাই, বলেন আপনি। টেনশনে হাওয়া টাইট হচ্ছে। কেন এত টেনশন কিসের? কোনো অঘটন ঘটিয়েছ নাকি? শিশির শুকনো হাসল। আমি আবার কি অঘটন ঘটাবো ওহি ভাই? কি যে বলেন না। ওহি মৃদু হাসলেন। অস্বীকার করলেই তো আর মিথ্যা হয়ে যাবে না শিশির। তোমার ভাই গতকাল অফিসে এসেছিল তোমাকে খুঁজতে। কথাটা শোনা মাত্রই শিশিরের চোখ মুখ দেখে সমস্ত রং উবে গেল এক লহমায়। ব্যাপারটা চোখ এড়ালো না ওহির। তিনি গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি ভালো মানুষ ভাবতাম শিশির। তোমার ওয়াইফকেও দেখেছিলাম, সুইট একটা মেয়ে। সব তো ঠিকই ছিল, কেন কমপ্লিকেশনে জড়ালে? শিশির কোনো উত্তর দিতে পারল না। ওহি উত্তরের আশাও করেনি। তবে নিজের ডিফেন্ডে কি বলে শিশির তা দেখতে চেয়েছিলেন। কিন্তু শিশিরের নীরবতা আর ঘামে ভেজা মুখ তার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কি যেন বলতে চেয়েও আবারও ঢুকিয়ে নিল শিশির। বলতে পারল না। তার ভাবগতিক দেখে ওহি শক্ত কণ্ঠে বলতে লাগলেন, যাই হোক, তুমি যা করেছো সেটা তোমার ব্যক্তিগত বিষয়, আর সেগুলো আলোচনা করার জন্য আমি তোমাকে এখানে ডেকে আনিনি। তোমার ভাই গতকাল একটা লিখিত কমপ্লেন জমা দিয়ে গেছে অ্যাডমিনে। সেখানে বিস্তারিতভাবে তোমার কর্ম, তোমার অসৎ গুণাবলী এবং তুমি যে এই অফিসের জন্য ক্ষতিকারক সেই সব জানিয়েছেন, যার জন্য অ্যাডমিন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার পজিশনে আমাদের নতুন কাউকে হায়ার করা উচিত। সো মিস্টার শিশির, শিশির কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, প্লিজ ওহি ভাই, ওটা আমার পার্সোনাল চয়েস, আর এটা অফিসিয়াল, প্লিজ। আই হ্যাভ নাথিং টু ডু। তুমি নিজেই তোমার এই সিচুয়েশনের জন্য দায়ী। আর এটা তো স্বাভাবিক ভাবা, তাই না, যে ব্যক্তি নিজের ফ্যামিলি মেম্বারকে প্রতারণা করতে পারে সে অফিসিয়াল জায়গায় কি না করতে পারে? শিশির আকুতি করে জানালো, আমি 3 বছর ধরে এখানে আছি, কখনো নেগেটিভ কিছু করেছি বলেন? আপনি একটু আপিল করেন না ভাই, প্লিজ। আপনার কথা অবশ্যই শুনবে অ্যাডমিন। প্লিজ ওহি ভাই, এই মুহূর্তে জব গেলে আমার সারভাইভ করা অনেক টাফ হয়ে যাবে। আই এম সরি শিশির, সো সরি। আমার এখানে কিছুই বলার নেই। আর কোম্পানি তোমাকে শূন্য পকেটে বের করছে না। তোমাকে তোমার পাওনা স্যালারির সঙ্গে 1 মাসের স্যালারি বাড়তি দিয়েই বের করছে। আমরা জাস্ট চাচ্ছি না আমাদের অফিসে বিবেকবোধহীন কেউ থাকুক, আর কি। নাও, এখানে সই করো। ওহি একটা কাগজ বাড়িয়ে দিল, আঙ্গুল দিয়ে দেখালো কোথায় সই করতে হবে। শিশির এগিয়ে এলো এবং একটা অদ্ভুত কাজ করে বসলো। নিচু হয়ে ওহির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেললো ঝরঝর করে। ওহির ঘরটা কাচের হওয়ায় বাইরে থেকে সবাই অবাক হয়ে দৃশ্যটা দেখতে লাগলো। ওহি অস্বস্তিতে কাটা হয়ে উঠলেন। শিশির কেঁদে কেঁদে বলছে, প্লিজ ওহি ভাই, প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে বের করবেন না প্লিজ। এই মুহূর্তে আমি আমার পজিশন বা সিচুয়েশন কোনোটাই বোঝাতে সক্ষম নই। আপনি অন্তত দয়া করুন, একটু বুঝুন, প্লিজ ওহি ভাই, আই রিকোয়েস্ট, প্লিজ। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, সত্যি বলছি। প্লিজ ওহি ভাই, আপনার পায়ে পড়লাম, প্লিজ। ওহি কি করবে বুঝতে পারছে না। তিনি শিশিরকে উঠিয়ে অ্যাডমিনের কাছে নিয়ে গেলেন, সেখানে কথা বলবেন। শিশির ভাবল হয়তো তারা তাকে কনসিডার করবে,
জব থেকে বের করবে না। কিন্তু শিশিরকে বিন্দুমাত্র কনসিডার করা হলো না, বরং 1 মাসের জায়গায় 2 মাসের স্যালারি দিয়ে জোর জবরদস্তি করে তার সই নেওয়া হলো এবং চূড়ান্ত অপমানও করা হলো। শিশির লাল চোখ মুখে অফিস থেকে বের হওয়ার সময় শুনতে পেল মিলি উচ্চস্বরে বলছে, এইরকম লোকদের সাথে এটাই ঠিক আছে। একে বের না করলে আমি বের হয়ে যেতাম। আজকে বউয়ের বোন বাদ দেয় না, আর কালকে হয়তো আমাদেরকেও। সি, কি নোংরা! শিশিরের কান ঝাঝা করে উঠল। একদম মূল গেটের সামনে হাবিবের সঙ্গে দেখা হয়ে গেল। সে দাঁড়িয়ে সিগারেট টানছিল। শিশিরকে একটা সামান্য বায়ও বলল না সে, বরং কঠিন চোখে তাকিয়ে রইল। শিশির অবাক হয়ে ভাবল, একসময় নিজের পকেটের টাকা খরচ করে কত চা সিগারেট খাইয়েছে এই লোককে, আর আজ তার থেকে সামান্য সহানুভূতিও পাওয়া গেল না। ওহি ভাই শিশিরকে বিদায়ের আগে বলেন, একটা কথা মনে রেখো শিশির, কাউকে বিবেক বোধ গিলিয়ে খাওয়ানো যায় না। এটাও ব্যক্তিগতভাবে তৈরি করতে হয়। তোমার শিক্ষা, পরিবার, পরিবেশ সব সম্পর্কে আমার সামান্য ধারণা আছে। সেই ধারণা থেকেই বলছি, যদি পারো শিখে নিও। লাইফে বিভিন্ন জায়গায় সিম্প্যাথি পাবে, ভালো থাকবে। মনে রেখো, যারা অন্যের ওপরে অবিচার করে তাদের সঙ্গেও অবিচার হয়, হতে থাকে। সময় এবং প্রকৃতি সবকিছুই ফিরিয়ে দেয়, সবকিছুই। টালমাটালের মতো বাকিটা পথ হেঁটে বাড়িতে ফিরল শিশির। জ্বরে গা পুড়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো লাগছে, যেন সে একটা ঘোরের মধ্যে চলে গেছে। আশেপাশে কি হচ্ছে বা হবে সে নিয়ে বিন্দুমাত্রও সেন্স নেই তার। একটা সিঙ্গেল তোশক কিনে এনে তার উপরেই শোয়ার ব্যবস্থা করেছিল শিশির। সেটাই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে। ত্রিনা রান্নাঘরে ছিল। ভাতের মাড় গালতে গিয়ে এক আঙ্গুল পুড়িয়ে ফেলেছে সে। শিশির আসা মাত্রই সেও ছুটে এলো। কাঁদো কাঁদো গলায় নিজের হাতের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে দেখল শিশির কিছুই শুনছে না, বরং 2 চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে তার। ত্রিনা অবাক হলো, শিশিরকে জোর করে উঠিয়ে বসালো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? বলেন কি হয়েছে? শিশির শুতে চাইল। ভালো লাগছে না, পরে বলি। এখান থেকে যাও, একলা থাকতে দাও। না, দেব না। আগে বলুন কি হয়েছে, তারপর শোবেন। এই বলুন না। ত্রিনা, আবার শুচ্ছেন? আগে বলবেন, তারপর শোয়াশুই। কি হয়েছে বলেন বলেন। উফ! আকস্মিক চড় কষিয়ে বসালো শিশির। ত্রিনার যে গালে দীক্ষার আঙ্গুলের দাগ ছিল, তার অপোজিট গালে শিশিরের চড় পড়ল। আঙ্গুলের দাগ না পড়লেও ভালোই লাল হয়ে উঠল। ত্রিনা চমকে ফিরে তাকালো। শিশির নিজেও হতভম্ব। এটা কি করলো সে? তবে সেই হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগেই পুরোপুরি হতচকিত হয়ে গেল ত্রিনার হাতের চড় খেয়ে। ত্রিনা এত ভদ্র মেয়ে নয়, তাকে চড় দেওয়া, তাও বিনা কারণে। মেজাজ হারিয়ে সে নিজেও শিশিরের গালে চড় মেরে বসল। গল্পটা শুরু হয়েছিল স্বামীর মানি ব্যাগে নিজেরই বোনের ছবি দেখে। অবাক বিস্ময়ে সেই নিয়ে প্রশ্ন তুললে বিনিময়ে পেতে হয়েছিল হৃদয় ঝাঁঝরা করা সব জবাব। দীক্ষা ভুলে যায়নি, ভুলতে পারবেও না কোনোদিন। কতটা অচেনা হয়ে গিয়েছিল তার সবচেয়ে চেনা পরিচিত এবং আপন ভাবা মানুষটা। তাকে ছেড়ে দিয়েছিল একটুখানি সম্মান পাওয়ার জন্য, একজন স্ত্রী পাওয়ার জন্য, আরো ভালো থাকার জন্য। কিন্তু প্রকৃতি, সে কি কাউকে কম বেশি দেয়? না তো। প্রাপ্যের চেয়ে 1 আনা কমও না, 1 আনা বেশিও না, বরং যার যতটুকু পাওনা থাকে তাকে ততটুকুই ফিরিয়ে দেয় সে। শিশিরকেও ফিরিয়ে দিতে শুরু করেছে। দীক্ষার আর্তনাদ, হাহাকার, চিৎকার, প্রতিটি চোখের অশ্রুর ফোঁটা গুনে গুনে সব ফিরিয়ে দিতে শুরু করেছে এবার। শিশির হতবিহ্বল চোখে বেশ অনেকক্ষণ ত্রিনার মুখের দিকে তাকিয়ে রইল, তার একটা হাত দিয়ে গাল চেপে ধরে রাখা।
তৃণা অনবরত তার গাল ডলছে, তার বিষাক্ত চোখের দৃষ্টিও শিশিরের দিকে বিদ্যমান। ঘরে নীরবতা ছাড়া আর কিছুই নেই। সেই নীরবতা ভেঙে তৃণাই আগে কথা বলা শুরু করলো। আমার গায়ে মোটেও হাত দেবার কথা চিন্তা করবেন না, বলে দিলাম। আমি এসব পছন্দ করি না। আর আপনার সাথে আমি এমন কিছু করি নাই যে আমার গায়ে হাত তুলবেন, ওকে? শিশির জবাব দিল না, পূর্বের ন্যায় ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। তৃণা উঠে দাঁড়ালো। আমার অনেক বড় ভুলই হয়েছে আপনার উপরে ভরসা করে। আপনি আসলে কিছুই ম্যানেজ করতে পারেন না। নিজের ফ্যামিলির থেকেও বিতাড়িত হয়েছে, আর সেই ঝাল উঠাচ্ছেন আমার উপর। আমি কোনবার করছি? এবার কথা বলল শিশির, ক্ষীণ স্বরে বলল, আমার জবটা আর নেই তৃণা। আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তৃণার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল, অথবা বন্যায় তার ঘর বাড়ি ভেসে গেছে, কিংবা তাকে বলা হয়েছে এই মুহূর্তে তার জীবন কেড়ে নেওয়া হবে। এমনভাবেই বিস্ফোরিত হলো সে। প্রায় ধপ করেই শব্দে বসে পড়ল শিশিরের সম্মুখে। স্তব্ধ গলায় উচ্চারণ করলো, এখন?" এর জবাব শিশিরের কাছেও নেই, তাই সে চুপ করে রইল। তৃণা অস্থির হয়ে উঠল, এগিয়ে এসে উদ্বেগ ভরা দৃষ্টিতে চেয়ে তা বলল, কি হলো? বলেন না, কি হবে এখন? আপনি আরেকটা জব ম্যানেজ করে ফেলেন না। আপনি তো অনেক এডুকেটেড। শিশির কপালে ভাঁজ ফেলে বলল, আমি অনেক এডুকেটেড? এটা তোমাকে কে বলল? আপা। শিশির থমকে গেল। ওর পড়াশোনা আহামরি কিছু না। ভার্সিটির সেকেন্ড ইয়ারের পড়াকালীনই এই কোম্পানিতে ঢুকে যায়। দীক্ষার জন্যই অবশ্য পড়াশোনার মাঝখানে এভাবে একটা কর্মক্ষেত্রে ঢুকে যাওয়া। তাও আহামরি স্যালারি যে ছিল তা না, তবে তার একার জন্য এনাফ ছিল। সংসারের চাপ সেভাবে ঘাড়ে পড়েনি কখনোই। বেশিরভাগ খরচটাই বড় ভাইয়া বহন করত। তাছাড়া এই কোম্পানিতে ঢোকার পেছনেও ভাইয়ার একটা অবদান ছিল। তার রেফারেন্সেই শিশিরের চাকরিটা অত সহজেই হয়েছিল। সহজে হয়েছিল বলেই বোধহয় সহজেই চলে গেল। ভার্সিটির শেষ 2 বছর খুব খারাপভাবে কেটেছিল শিশিরের। জব করে সংসারে মন না দিয়ে আর পড়াশোনার প্রতি ইচ্ছে থাকতো না। খুব টানাটানিতে পাশ মার্ক তুলেছিল শেষমেশ। এরপর মাস্টার্স আর করেনি। ভাবেইনি পরবর্তীতে আরো ব্যাপক পড়াশোনা ও সার্টিফিকেটের দরকার হতে পারে। কিন্তু এই কথাগুলো কখনোই কাউকে বুঝতে দেয়নি দীক্ষা। অন্যের সামনে বরাবরই তাকে বড় করে রেখেছে সব সময়। ভালো রেজাল্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এমনটাও জানিয়েছে সবাইকে। তাছাড়া তার চাকরি ক্ষেত্রে বেতন স্কেলটাও সবার কাছে সামান্য বাড়িয়ে বলেছে। সে কখনো চায়নি শিশির অন্যদের সামনে ছোট হোক বা ছোট ফিল করুক। হয়তো তৃণাকেও সেই বলেছে শিশির ওয়েল এডুকেটেড। কি হলো? কি ভাবতে বসে গেলেন? আপনি আবার ইন্টারভিউ দিতে শুরু করলেই একটা না একটা জব তো হয়ে যাবে, তাই না? আপনার রেজাল্ট তো ভালো ছিল। শিশির বিরক্তিসূচক গলায় বলল, আমাকে ভাবতে দাও তৃণা। বললেই তো আর হলো না। চাকরি কি পান্তা ভাত নাকি চাইলেই পেয়ে গেলাম? তাছাড়া এই জবটাও আমার রেফার করা ছিল, তাই পেয়েছিলাম। সার্টিফিকেটগুলোও তো সব বাসায়। কি যে করি? তৃণা স্তম্ভিত গলায় বলল, আপনার ফোনে ছবি টবি তোলা নেই? এগুলো তো একটা কপি ফোনে রাখে মানুষ। জ্ঞান দিও না, আল্লাহর দোহাই লাগে মুখটা বন্ধ রাখো। হাতে যা টাকা আছে তা দিয়ে খুব বেশি দিন চলতে পারবো না। আর শোনো, যতদিন না জব টব গোছাতে পারি ততদিন এই বাসা থেকে এক পাও নড়তে পারবে না। এখানেই থাকা লাগবে, তাতে ভালো লাগুক আর না লাগুক। আর বিয়েটা? শিশির সময় নিল এই উত্তরটা দেবার জন্য। বিয়ে করতে গেলে তার খরচ আছে। সত্যি কথা বলতে এখন সেই সব দিকে খরচ করতে ইচ্ছে করছে না। পকেটে খুব বেশি অ্যামাউন্ট নেই, তাই দিয়ে নেক্সট জব ঠিক হওয়া পর্যন্ত চলতে হবে।
ব্যাংকে যে কয় টাকা পয়সা আছে তার দিকে ভুলেও হাত দেওয়া যাবে না। ওটা শিশিরের বিপদের বন্ধু। এর চেয়েও বড় বিপদ আসতে কতক্ষণ? তৃণা অস্থির কণ্ঠে বলল, কি হলো? আমাদের বিয়েটা কখন হবে? শিশির গলার স্বর শীতল করে বলল, জবটা গুছিয়ে নেই, ততদিনে বিয়ে ছাড়াই আপনার সাথে একই বিছানায় থাকবো। তাহলে চলো কোনো মসজিদের হুজুরের কাছে গিয়ে বিয়ে পড়ে আসি। কেন? এভাবে তো হয় না। কাজীর কাছে যাব, অথবা কোর্ট ম্যারেজ করব। সেটাতে তো দেনমোহর ধরতে হবে তৃণা। ওটা না ধরে কি বিয়ে হয় নাকি? কিন্তু এই মুহূর্তে দেনমোহর পরিশোধ করার মতো অবস্থা আমার নেই। এখন দিতে হবে না, কিন্তু আমি কোর্ট ম্যারেজ ছাড়া বিয়ে করব না। কি ভরসা 2 দিন পর আপনি আমাকেও না ছেড়ে দেন, যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন? শিশির হাঁ করে তাকিয়ে রইল। বিষয়টা বুঝতে পেরে থতমত খেল ত্রিনাও। এই কথাটা বলা ঠিক হয়নি বুঝতে পেরে সে কথাটা ঘুরিয়ে নিতে বলল, না মানে আমি আসলে একটা নিশ্চয়তা চাইছিলাম। আর কোর্ট ম্যারেজ তো আর হালকা পাতলা বিষয় না। আমার মাও এতদিনে জেনে গেছে যে আপনার সাথে আমি, মানে আপার সংসার ভেঙে দেওয়ার পেছনে আমিই দায়ী। কিন্তু আমাদের ব্যাপারটা তো ওনাকে বোঝাতে পারবো না, তাই মা যাতে কোনো ঝামেলা না পাকাতে পারে, তাই আমি আমাদের বিয়েটা শক্তপোক্তভাবে করতে চাচ্ছি। শিশির এ ব্যাপারে কিছুই বলল না ভালো মন্দ, তবে জানতে চাইল, ঠিক আছে, এত করে যখন বলছো তখন না হয় কোর্ট ম্যারেজ, 50,000 টাকা কাবিনে বিয়ে করে নিব, রাজি আছো? তৃণা আহত হলো, মাত্র 50,000? এটা কোনো অ্যামাউন্ট হলো? কাউকে বলতেও বিবেকে বাধবে আমার। না বাবা, আমি এত কম দেনমোহরে বিয়ে করব না। তাহলে কত চাও তুমি? মিনিমাম 5 লাখ। কত? 5 লাখ, পাঁচের পরে 5টা শূন্য। শিশির তৃণার মুখের দিকে তাকিয়ে রইল এবং আশ্চর্যজনকভাবে দেখল, যে মুখটা একসময় তার সমস্ত চিন্তা পরিস্থিতি বুঝতে চেষ্টা করত, সেই মুখটাই আজ বড্ড অচেনা, অন্যরকম। কয়টা রাত একসাথে গেল দুজনার, মাত্র 2টো রাত, আর তাতেই কিনা চেনা মানুষটি এত অচেনা হয়ে উঠল। জানালার সামনে দাঁড়িয়েই আবার সরে গেল দীক্ষা। ভেতরে বড় মামি রমিলা সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসে আছে, চোখ জোড়া জলে ভর্তি। সম্ভবত উনি কাঁদছিলেন। দীক্ষার এত খারাপ লাগলো। এই মামি একসময় তাকে বড় আদর করতেন, বকুলকেও তিনি ততটাই আদর করেননি। কেন এতটা আদর করতেন তা জানা নেই তার, তবে তার প্রিয়জনদের ভেতর রমিলা মামি অন্যতম একজন। ভেতর থেকে রবিলার ভরাট কণ্ঠস্বর শোনা গেল, কে রে? দীক্ষা না? দীক্ষা জানালার পাশে দাঁড়িয়ে জবাবে বলল, হ্যাঁ মামি, আমি। আয় মা, সরে গেলি কেন? এদিকে আয়। তুই যে আসছিস আমি শুনছি, কিন্তু তুই আমার সাথে দেখা করতে আইলি সবার পরে। মনে বড় দুঃখ পাইলাম রে মা। দীক্ষা কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে রইল। রমিলা নিজেই এসে জানালার পাশে দাঁড়ালেন। তার পরনে গিয়ে ঘিয়ে রঙা সুতির শাড়ি। দীক্ষা চমকালো, কোন ফাঁকে শাড়ি পরলেন? পাগল মানুষগুলোর কর্মকাণ্ড খুবই তাড়াহুড়োতেই হয় বুঝি। রমিলার ঠোঁটে চমৎকার হাসি, উপচে পড়ছে ঢেউয়ের মতন। দীক্ষা সাহস করে জানালার সামনে যেতেই তিনি হাত বাড়িয়ে দীক্ষার পেটের ওপরে রাখলেন, যেন কিছু একটা বুঝেছেন। এরকম ভঙ্গিমায় ক্ষণকাল একইভাবে দাঁড়িয়ে থেকে হাতটা সরিয়ে নিয়ে হাসি মুখে বলেন, ভালো আছে রে মা, খুব ভালো আছে তোর মাইয়া, আসার প্রস্তুতি নিতাছে, জলদি আসবে। দীক্ষা মুচকি হাসল, তুমি যে কি বলো না মামি, মাত্র 6 মাসে পড়বে, আরো অনেক সময়, তার আগেই তোর মেয়ে তোর কোলে থাকবে, দেখে নিস। তুমি কিভাবে জানলে ও মেয়ে? ছেলেও তো হতে পারে। রবিলা সে কথার জবাব না দিয়ে বলেন, ওর নাম পরি রাখিস, পরীর মতোই রে, কি সুন্দর চোখ মুখ, চুলগুলি হবে দীঘল কালো। যদি ছেলে হয়? রমিলা জবাব না দিয়ে হাসলেন আবারও। দীক্ষা বলল, তুমি না বড্ড রহস্য করো মামি। রমিলা বললেন, রহস্যই তো জীবন, জীবনে রহস্য না থাকলে বাঁচার উদ্দেশ্য কি? দীক্ষা অবাক হলো, সেই সঙ্গে মুগ্ধতাও কাজ করলো। কে বলবে? পাগল লোকের কথা এইসব।
কি সুন্দর স্বাভাবিক মানুষের মতো করে কথাবার্তা বলছে। রমিলা ডাকলেন, দীক্ষা মা শোন। বলো মামি। মাথা আওলা মানুষ রে মাবুদ বড়ই মায়া করে, আর তাদের দোয়া বুলেটের গতিতে গিয়ে তার আরশের দরজায় ধাক্কা মারে। সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আর আমি তোরে বড়ই পছন্দ করি, তোর জন্য খাস দিলে দোয়া করি, আল্লাহ যেন তোরে পৃথিবীর সেই সুখে সুখী করেন যা তোরে কোনোদিনও নিঃসঙ্গ হইতে দিবে না। রমিলা জানালার আড়ালে সরে গেলেন, গায়ের কাপড় খুলে বসলেন বিছানায়। পরনে কেবলই পেটিকোট রয়েছে, ওটাও যে কোনো মুহূর্তে খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে যেতে পারেন। তাই দীক্ষা সরে এলো, তার চোখে পানি টলমল করছে। রান্নাঘর থেকে দুধ চিতইয়ের থালা হাতে বেরিয়ে এলো বকুল। শান্ত ভাই এসেছে, তাকে দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছিল সে। দীক্ষা ডাকলো, থমকালো। দীক্ষা বলল, বড় মামি কাপড় চোপড় সব খুলে বসে আছে রে। বকুল স্বাভাবিক কণ্ঠে বলল, মাথা বেশি খারাপ থাকলে এমন করে মাঝে মাঝে। তুমি তা নিয়ে একদম ভেবো না তো। ভাবছি না, কিন্তু কোনো পুরুষ যদি জানালা দিয়ে দেখে তবে। বকুল বলল, জানালায় পর্দা দিলে উনি চিৎকার চেঁচামেচি করে তামাম দুনিয়া একত্র করেন। আব্বা অনেক চেষ্টা করেও পারেনি, তাই আমরা কেউ আর বিশেষ মাথা ঘামাই না, আর ওইদিকে তেমন কেউ যায়ও না। দীক্ষা ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বকুল আবারও বলে উঠল, এসব নিয়ে ভেবো না তো আপা। পুকুর পাড়ে যাবে? চলো সবাই ওখানে। শান্ত ভাই, কাজল, দুবোন হাঁটতে লাগলো পুকুরের দিকে। শান্ত আজকেও এসেছে নাকি? প্রশ্ন করে দীক্ষা। বকুল বলল, আজকে আবার কোন কেরামতি দেখায় কে জানে। বকুল সামান্য লজ্জা পেল। উনি আসলে খুব ভালো আপা, একটু হাবাগোবা টাইপ, কিন্তু ভাব করবে বিরাট বুদ্ধিমান। তাই বুঝি? ওকে খুব চিনিস? না মানে ছোট থেকেই তো দেখছি। আমরা যে মক্তবে আরবি পড়তে যেতাম, উনিও আসতো সেখানে। একদিনও ঠিক করে সবক দিতে পারতো না। হুজুর মেরে 2 হাত লাল বানালেও সে কাঁদতো না, উল্টো চিৎকার করে হুজুরকে অভিশাপ দিত। হুজুরের বাড়িতে রাতের বেলা ডিল ছুটতো, আর বাথরুমের পেছনে লুকিয়ে একদিন হু হু করে তাকে ভয়ও দেখিয়েছিল। কি ভীষণ ভয়! হুজুর ভাবছে জিন ভূত নাকি। তাছাড়া তার ছোট মেয়েটাকে পেলেই থাপড়ে দিত। হুজুরের কাছ থেকে পড়া ছেড়ে আসার অনেকদিন পরেও এই যন্ত্রণা করে গেছে। দীক্ষা হেসে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। হুম সব সময় গুন্ডাদের মতো করে চলে, কিন্তু ভেতর থেকে একদমই তার উল্টো। যার প্রতি মায়া হয়ে যায় সহজেই। যেই সেই মায়া না, কঠিন মায়া। একদিন এক কুকুর ছানার মৃত্যু দেখে আমি তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেও দেখেছি আপা। জিজ্ঞেস করাই আমায় সে কি ধমক। কথা বলতে বলতে ওরা এসে দাঁড়ালো গতদিনের সেই জায়গায়, যেখানে উল্টে পড়ে কাদায় মাখামাখি হয়েছিল শান্ত গতদিন। কাজলের ন্যায় মাথায় চাটি মারছিল শান্ত, আর ওদেরকে দেখে ভদ্র সাহেবের মতো করে দাঁড়ালো। গলার স্বর পরিবর্তন করে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করলো। কেমন আছেন আপনি? শান্ত হকচকিয়ে গেল। পর মুহূর্তেই মাথা এদিকে ওদিকে দুলিয়ে বলার চেষ্টা করলো, জি ভালো আছি। কিন্তু গলার স্বরের এই পরিবর্তন আনার জন্যই নাকি অতিরিক্ত নার্ভাসনেস থেকেই গলার স্বর ক্ষীণ ব্যাঙের মতো আওয়াজ বের হলো। শান্ত গলা ঝেড়ে পুনরায় বলল, জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। আপনার শরীর কি ভালো হয়েছে? বকুল বলল, আপনার নাকি জ্বর গায়ে, তাই না খেয়ে দিয়ে চলে গেছেন গতকাল। এখন অবস্থা কি? শান্তর এত ভালো লাগলো। মানুষটা কত ভালো, তার শরীর ভালো না খারাপ সেটা সে মনে রেখে দিয়েছে, আবারও জিজ্ঞাসাও করছে। সে ঘাড় কাত করে বলল, খুব ভালো আছি, একেবারে চমলক্ষ টাইপ ভালো। এটা আবার কি জিনিস? ছাতার মাথা আপা, উনি সবসময় এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ উচ্চারণ করে। বকুল বলল, এই নেন, এই পিঠা ফুপু আপনার জন্য পাঠাইছে। শান্ত বাটিটা তুলে নিল, তখনও তার চোখ জোড়া দীক্ষার দিকেই নিবদ্ধ। বকুলের নজর এড়িয়ে গেল না, সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়ালো। আপনারও ভালো হয়েছে। সাহস পেয়ে নিজে থেকে কথাবার্তা চালাতে লাগলো। দীক্ষা না বুঝতে পেরে বলল, আমারও মানে?
হো মানে ওই যে ওই যে শান্ত আঙ্গুল তুলে পেটের দিকে ইশারা করতেই দীক্ষা হেসে উঠল শব্দ করে। মুখে বললেই হয়, এত আনিজি ফিল করার কি আছে? হ্যাঁ, ভালো আছে আমার বাবু। থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। না আসলে আপনি কি ভাববেন না ভাববেন, আমি কিছুই ভাববো না। আমি ব্রড মাইন্ডের পার্সন। শান্ত মাথা ঝাঁকালো। ওদের চারজনের আড্ডা জমে উঠল মুহূর্তেই। তবে বকুল বরাবরই চুপ রইল। কেন যেন তার এই মুহূর্তে কথা বলতে ভালো লাগছে না। কথায় কথায় দীক্ষা বলল, বাসায় বসে যদি কিছু একটা করা যেত ভালোই হতো। কাজল বলল, আপা তুমি ব্যবসা করো না? আজকাল তো ঘরে বসেই অনেক মেয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। দীক্ষা নিচের ঠোঁটটা কামড়ে ধরল। বুদ্ধিটা যে খারাপ তা না, তবে কি নিয়ে ব্যবসা করব তাই মাথায় তো ঢোকে না। জামা কাপড় আর কসমেটিক্স এসবের ব্যবসা অহরহ। তুমি মাটির জিনিস নিয়ে ব্যবসা করতে পারো আপা। না, প্যারা রে অনেক। তাহলে রেজিন দিয়ে কি সব বানায় না, কত সুন্দর শোপিস, ওইসব নিয়ে? দীক্ষা এবারেও মাথা দোলালো। না রে, ওগুলো নিয়ে আমি পারবো না, নিজে বানাতে হবে। আমার এত ধৈর্য কই, আর সুন্দর যে হবে তারই বা কি গ্যারান্টি? এই ফাঁকে শান্ত বলল, আমি একটা কথা বলি। দীক্ষা তার দিকে শরীর ঘুরিয়ে চাইল, বলল, আপনি গামছার ব্যবসা করুন। গামছা? শান্ত মহা উৎসাহে মাথা ঝাঁকালো। হ্যাঁ, গামছা। গ্রামের অর্গানিক গামছা নিয়ে শহরে সাপ্লাই দিবেন। আপনি চাইলে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। মনে করেন যত দৌড়াদৌড়ির কাজ সব আমার। দীক্ষা কি বলবে ভেবে পেল না। তার হাসি পাচ্ছে, কিন্তু বেচারা এমন আগ্রহ দেখিয়ে বলছে, হাসলে পরে মনে কষ্ট পেয়ে বসবে। তাই সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে কোনো মতে কথাটা কাটালো। আচ্ছা, ভেবে দেখি আগে, প্রস্তাবটা সুন্দর। শান্তর বুক গর্ভে 2 গুণ ফুলে উঁচু হয়ে উঠল। তার বুদ্ধিটা দীক্ষার পছন্দ হয়েছে। আহ, আর কি চাই তার? গল্প করতে করতে অনেকটা সময় গড়ালো। যাওয়ার পথে বকুল শান্তর কাছ থেকে পিঠার বাটিটা নিতে গেলে শান্ত বলল, পিঠা মজাই হয়েছে রে, আরেক বাটি এনে দিস। উত্তরে গম্ভীর মুখে বকুল জানালো, আর খাওয়া লাগবে না। গামছার ম্যানেজার হইছেন না, সেই দিকেই মনোযোগ দেন। প্রায় রাগ দেখিয়ে বাটিটাকে কেড়ে নিল সে। তারপর গটগটিয়ে হাঁটা ধরল। শান্ত ভুরু কুঁচকে গেল মুহূর্তেই যেন। অকারণে এই মেয়ে তাকে রাগ দেখালো কেন? শান্ত বিড়বিড়িয়ে স্বগরোক্তি বলল, আর কিছু থাক বা না থাক, রাগটা একদম 16 আনা ভইরা দিছে মাবুদে। মাইয়া মানুষ, হায়। পড়ন্ত বিকাল বেলা। শিশির দাঁড়িয়ে আছে ওদের বাসার মেইন গেটের সামনে। কলিং বেল টিপতে চেষ্টা করছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু পারছে না। কেন যেন একটা জড়তা কাজ করছে মনের মধ্যে। মাত্র 2 দিন হবে এই বাড়ি থেকে বিতাড়িত হয়েছে সে, কিন্তু এতেই মনে হচ্ছে কতগুলো বছর হয় আপন মানুষগুলির সাথে দেখা হয় না। তাদের কাছ থেকে সে সরে গিয়েছে, দূরে, বহু দূরে। ভেতর থেকে শর্মিলার কণ্ঠ ভেসে আসছে। সে তার বাচ্চাকে কিছু একটা নিয়ে বকছে ভীষণ। সেই সঙ্গে শোনা গেল সাইমা বেগমেরও কণ্ঠস্বর, শর্মিলাকে মানা করছেন। ও ছোট মানুষ, কি বোঝে বড় বৌমা, থাক, আর বইকো না তো। শিশিরের হঠাৎ করেই মনটা ভরে উঠল। নিজেকে এই পরিবারের দূরের একজন মনে হতে লাগলো, অথচ তারই মা, তারই ভাই ভাবি। হঠাৎ মুখের উপরে দরজাটা খুলে যেতেই শিশিরের ভাবনার গতিপথ বন্ধ হয়। সে অবাক হয়ে দেখে রুমেল সামনে, ফিটফাট ড্রেসে, কোথাও একটা বেরোবে মনে হয়। তুই? চমকে ওঠে রুমেলও। শিশির থতমত খাওয়া চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে, কি বলবে বুঝতে পারছে না। তুই এখানে কেন? রুমেলের কণ্ঠস্বর হঠাৎই কঠিন হয়ে ওঠে। আমি? হ্যাঁ তুই, এখানে কেন? কি চাইতে আসছিস? ভেতর থেকে সাইমা বেগমও এগিয়ে এলেন এবারে। শর্মিলাও আছে, কোলে বাচ্চা। একটা তফাতে দাঁড়িয়ে শিশির মায়ের দিকে তাকালো। স্কুলে মারামারি ঝগড়াঝাটি করে আসার পর থেকে যেভাবে আহ্লাদী ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে একটুখানি আদরের আবদার করে বাচ্চারা, ঠিক সেভাবেই।
বড় ভাইয়া না হয় তার উপরে রাগ করে আছেন, কিন্তু মাও কি একবার ভেতরে ডাকবে না? দুইটা খেতে সাধবে না? মা কি জানে তার শিশির এই দুটো দিন ঠিক করে খেতে খাওয়া দাওয়া করতে পারছে না? অথচ একটা সময় ছিল একবেলা খাবার মিস দেওয়ার সুযোগ থাকতো না মায়ের কারণে। ধরে বেঁধে মেরে পিঠে হলেও খাওয়াতেন সাইমা বেগম। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি জন্য আসছিস এখানে বল? ভেতর থেকে শর্মিলা কটাক্ষ গলায় বলে উঠল, তোমার নতুন বউ ভেগে গেছে নাকি শিশির? সেই প্রশ্নের জবাবে তার দিকে একবার তাকালো না শিশির। তার দৃষ্টি শুধুমাত্র সাইমা বেগমের ওপরেই নিবদ্ধ। চোখ জোড়ায় অসহায়ত্ব যেন বোঝাতে চাইছে আজ কতটা রিক্ত, শূন্য, ক্লান্ত শিশির। মায়ের সান্নিধ্য পেতে চাইছে তার বুভুক্ষ বক্ষস্থল। সাইমা বেগম বুঝলেন কিনা কে জানে, তিনি শর্মিলাকে ডেকে বলে উঠলেন, ও বোধহয় ওদের জামা কাপড় নিতে আসছে, ওকে দিয়ে দাও। ছেলেকেই ত্যাগ করে দিয়েছি, ওইসব দিয়ে কি করব? দিয়ে দাও বড় বৌমা, সব দিয়ে দাও। আর ওই মেয়েটার যা যা আছে তাও বের করে দাও। আর রুমেল, ওকে বলে দে সব যেন একেবারেই নিয়ে যায়, বারবার যেন আমার দুয়ারে এসে এভাবে না দাঁড়ায়। আমি মন থেকে মুছে ফেলেছি শিশির নামের আমার কোনো সন্তান ছিল, তাই ওর চেহারাটা বারবার দেখে সে কথা মনে করতে চাই না আর। প্রায় ক্লান্ত দুর্বল ভঙ্গিতে হেঁটে চলে গেলেন সাইমা বেগম। শর্মিলা দরজায় এসে দাঁড়ালো, আসো, ভেতরে আসো। কি কি লাগবে নিয়ে যাও ভাই, আর তোমার বইয়েরও যা যা আছে সব নিয়ে যাও। আমরা এত ছোট লোক না, এইসব রেখে কি করব? আর মা কি বলেছেন শুনছো না? যা লাগে একেবারে নিয়ে বিদায় হও, আর আসবে না। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে রুমেল বেরিয়ে পড়ল। এরপর শর্মিলাও এগিয়ে গেল শিশিরদের বেডরুমের দিকে। হয়তো সব বের করে দেবে সত্যি সত্যি। এর জন্যই তো এসেছিল শিশির, জামা কাপড় না, তবে নিজের সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য। সেখানে বোনাস হিসাবে জামা কাপড় ব্যবহার্য সবই পাচ্ছে। তার তো খুশিতে আত্মহারা হবার কথা, অথচ শিশির অবাক হয়ে লক্ষ্য করলো তার বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে জ্বলছে। মনে হচ্ছে কিছু একটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে। পানি জমছে নাকি? চারপাশ ঝাপসা ঝাপসা কেন? শিশির মায়ের ঘরের দরজার দিকে তাকালো, ভেতর থেকে দম বন্ধ। সে যাওয়ার সময়ও সেই দরজার দিকে তাকালো, অথচ ছাইমা বেগম একটিবারের জন্যও দরজা খুলে ছেলের মুখ দেখলেন না আর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আমার শরীরটা একটু খারাপের জন্য পড়তে ভীষণ সমস্যা হচ্ছে, তাই প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটির নাম হচ্ছে সোনা ডিঙি নৌকা, লেখনীতে মৃধা মৌনি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।